আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। দীর্ঘ ১৩ বছর পর বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়। অধরা ইয়াসমিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা বাতিল করেছেন হাইকোর্ট, ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। একই সঙ্গে ১৪২ অনুচ্ছেদ ফিরিয়ে সংবিধান সংশোধনে গণভোটের বিধান পুনর্বহাল করেছেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল, তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না বলেও আদেশ দেন আদালত। আদালত আরও বলেন, সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনেই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন, জনগণই সকল ক্ষমতার উৎস। সংবিধানের ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে এখানে যে সাতের যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি কনস্টিটিউশন দেশের সার্বভৌমত্ব বিনষ্ট তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে। রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, এই রায়ের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করেছি। ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে শেষ পেরে ঠুকে দেয় আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয় এই সংশোধনীর মাধ্যমে। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। জুলাই আগস্টে হত্যা ও গণহত্যা মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আজ প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। দুই পাশে একটু খেয়াল রাখবেন গাড়িটা। আপনারা জানেন যে আজকে দুটো মামলার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত ২ মাস সময় দিয়েছেন। আগামী ১৮ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনর্তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, পুলিশ প্রশাসন কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকবেন বলে জানান তিনি। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী ৫ কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা ৫ জন হইতে পারে, ৭ জন হইতে পারে, ৯ জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া উপসচিব এবং যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষা পদ্ধতিরও প্রস্তাব কমিশনের। সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান এসব তথ্য জানান।
দুর্নীতি করে সরকার কর্মকর্তারা কেউ পার পাবে না, সময়ের ব্যবধানে সবাই আইনের আওতায় আসতে হবে বলেও জানান মতবিনিময় সভা থেকে। বৈষম্য থাকবে না, কারণ ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষা হবে, সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দিয়ে কেউ যদি, আমি বললাম তো যে একজন যদি ইনকাম ট্যাক্সের কেউ 1 নম্বর হয়, ওই ডেপুটি সেক্রেটারির তালিকায় সে 1 নম্বরই থাকবে। এইটাই আমরা রিকমেন্ড করেছি। সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা কেউ একা করতে পারে না, দেশের সংস্কার হবে সংসদে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর পিজি হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হাসান বলেন, সংস্কারের ধারক বাহক বিএনপি, তাই সংস্কার বিএনপির কাছ থেকেই শিখতে হবে। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ থাকলে সংস্কার টিকবে না মন্তব্য করে আমির খসরু বলেন, সংস্কারের মালিকানা জনগণের। আগামী দিনে রিফর্মের যদি কোনো পরিবর্তন হতে হয়, সেটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে, কারেকশনের মাধ্যমে, ফিল্টারেশনের মাধ্যমে চলমানভাবে রিফর্ম চলতে থাকবে। রিফর্ম কারো কোনো মালিকানার কিছু নাই, রিফর্মের মালিক হচ্ছে বাংলাদেশের জন্য, কিন্তু রিফর্ম হতে হবে সংসদে। সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবেন না, কোনো অবস্থাতেই ভাববেন না যে আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। আমাদের বক্তব্য জনগণের মালিকানা, জনগণের কাছে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার সময় নাই। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হয়। ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। গত 12 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। আর এ সময়ে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 9,83,539 জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা, ব্যাংকের অসহযোগিতা এবং দুদকের টার্গেট মামলার খপ্পরে পড়ে বিএনপিপন্থী অনেক ব্যবসায়ী হারিয়েছেন সর্বস্ব। অর্থনীতির চাকা সচল করতে এসব ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতিকারে একটি সেল খোলা হয়েছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত থাকছে। দিগন্ত বিস্তীর্ণ শেড, পাখির চোখ ছাড়া দৃষ্টিসীমার বাইরে এপাশ ওপাশ, দেখে মনে হতে পারে হাজার হাজার মানুষের কর্মযজ্ঞ চলছে ভেতরে। বাস্তবতা ঠিক তার উল্টো, চারপাশে কেবল শুনশান নীরবতা, যেন পরিত্যক্ত কোনো জনপদ। নীলফামারীর বিভিন্ন উপজেলায় নীলসাগর গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান এমন 6টি কারখানা গড়ে তোলে, যেখানে প্রতিদিন 5 লাখের বেশি ডিম উৎপাদন হতো। মুরগির বাজারেও স্বস্তি ধরে রাখতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিল বেশ কয়েকটি ফার্ম। সবগুলি এখন মন খারাপের এক একটি উপাখ্যান। এটা ছিল নীলসাগর অ্যাগ্রোয়ের লেয়ার ফার্ম আর কি। লেয়ার ফার্মে এখানে ডিম উৎপাদন করা হতো। প্রতিদিন এরকমও গেছে যে 80-85 হাজার ডিম পার ডে পাইছি। এখানে আমাদের ডিমের ক্যাপাসিটি ছিল প্রায় 10 লাখের মতো, সপ্তাহে 5 লাখের মতো আর কি আমাদের বাচ্চা হইতো। বিগত স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসা, ব্যাংকের অসহযোগিতা এবং দুদকের টার্গেট মামলার খপ্পরে পড়ে উত্তরের জনপদে গড়ে তোলা এই কর্মযজ্ঞ একসময় চাঞ্চল্য হারায় বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান। কর্মসংস্থানগুলোকে ধরে রাখার স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, অর্থনীতির স্বার্থে আমরা যতটুকু সহযোগিতা ডিজার্ভ করি, সেইটুকু সহযোগিতা আমরা এই সরকারের কাছ থেকে পাবো। তার মতো শত শত বিএনপিপন্থী ব্যবসায়ী রয়েছেন যারা অর্থনীতিকে সচল রাখতে গড়ে তুলেছিলেন কলকারখানার ঘূর্ণায়মান সব চাকা, কিন্তু সব হারিয়ে নিজেরাও এখন অচল প্রায়। তাদের ব্যবসার দ্বার উন্মোচনে দ্রুত সরকারকে এগিয়ে আসার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচার করতে হবে,
যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে পুনর্বাসন করা যায়, ব্যবসা বাণিজ্যে, এটা তো ব্যবস্থা করতেই হবে আপনাকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও এমন ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল। বললেন তাদের প্রতিকারে একটি সেল খোলা হয়েছে, যেখানে অভিযোগ দিতে পারবেন ব্যবসায়ীরা। যদি কেউ মনে করে যে তার সে ন্যায্য দাবি তার হচ্ছে না, সে সেবা পাচ্ছে না বা পাচ্ছে না, বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করতে পারে এবং অ্যাড্রেস দোজ কনসার্নস, সেটা আছে আমাদের। স্থবির অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত উৎপাদন প্রক্রিয়ায় ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। খান আলামিন, RTV, ঢাকা। অতীতে ধর্ম মন্ত্রণালয়ের মতো জায়গাতেও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মাধ্যমে অবৈধ নিয়োগ হয়েছে বলে মন্তব্য করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, দীর্ঘদিন বদলি না হওয়ায় মন্ত্রণালয়ের ভেতর সিন্ডিকেট তৈরি হয়েছিল, তাই অতি দ্রুত সারা দেশে কর্মকর্তাদের রদবদল হবে, আর সেই প্রক্রিয়ায় দোষী কাউকেই ছাড় দেয়া হবে না। এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও মুসলিম উম্মার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এখানে আপনারা চাকরি করছেন কয় বছর? সারা জীবন। ইসলামিক ফাউন্ডেশনে আপনি চাকরি করবেন সারা জীবন। এই পোস্ট থেকে এই পোস্টে, এই পোস্ট থেকে এই পোস্টে, এই ঘরের বাইরে আপনি যাচ্ছেন না। গভর্নমেন্টের কি কোনো নিয়ম নাই? নিয়ম প্রতিপালিত হবে আগামী দিনে। যারা ঘাপটি মেরে চেয়ারে বসে আছেন তারা থাকতে পারবেন না, আমি তাদেরকে আউট করে দেব। সিএনজি চালকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে বাস চলাচল বন্ধ করে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, সোমবার রাজশাহীর তানোর রুটের বাসে সিএনজি চালকরা হামলা করে শ্রমিকদের মারধর করে। এতে 5 জন গুরুতর আহত হন। এই ঘটনায় প্রতিবাদে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করা হয়। এ সময় শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করার পাশাপাশি অবৈধ সিএনজি চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। দেশের বিভিন্ন জেলায় শীত বেড়েছে। ঘন কুয়াশা না থাকলেও পঞ্চগড়ে তীব্র শীত বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাস এবং শীতের তীব্রতায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ভোর 6টায় 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে গিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ নামবে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে গত কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভোর 6টায় জেলা সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছেন মানুষ, ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এছাড়া কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে শীতে কষ্টে আছেন দরিদ্র এবং চরাঞ্চলের মানুষ। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্য শুনতে। তো আপনারা আমার থেকে আরো ভালো জানেন, কিন্তু আপনারা তো কোনো সময় বলতে চান না, মানে আমার মুখ দিয়ে আপনারা সবসময় শুনতে চান। তো পরিস্থিতি তো আপনারাই জানেন আগের থেকে ভালো। আপনারা অনেক সময় অনেকেই বলছেন যে 16ই ডিসেম্বর এই হতে পারে, এই হতে, আল্লাহ দিলে তো সব কিছু ভালোভাবে হয়ে গেছে। 14ই ডিসেম্বর আল্লাহ দিলে সব ভালোভাবে হয়ে গেছে। এখন 25শে ডিসেম্বর মনে হয় আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। 31শে ডিসেম্বর আল্লাহ দিলে সব ভালোভাবে হয়ে যাবে। একটু সামনে তাকে সবকটা ভালোভাবে প্রশ্ন উনি করছে, এই জন্য ওদিকে দেখাচ্ছি। স্যার, 5 আগস্টের পর ঢাকা বিভাগের সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উচ্চ পর্যায়ে সবাইকে নিয়ে প্রথম মিটিংটা হলো। আমরা 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্নভাবে ব্যত্যয় হয়েছে আমরা দেখেছি। পুলিশ সব জায়গায় সক্রিয় ছিল না। এখন পরিস্থিতিটা কি, আপনি কি রিপোর্ট পেয়েছেন এবং আপনার অবজারভেশনটা কি, যে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা, অথবা ঘাটতি আছে, মনোবলের ঝামেলা যেটা ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা, আর যারা বিভিন্ন জায়গায় এখনো জয়েন করেননি এবং পালিয়ে আছেন তাদের বিচারের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? যারা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল,
তাদের যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে। আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলবো। ডিআইজি সাহেব এখানে আছে, র্যাবের ডিজি আছে, অন্যান্য আছে, কমিশনার সাহেব আছে, তাদের ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন। আরেকটা প্রশ্ন কি করছিলেন যে স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কেমন, এটা কি আর আসলে পুলিশের মনোবলের কথা বলতেছিলেন আপনি? আরেকটা জিনিসের আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না? আপনার কাছে কি মনে হয়? অনেক চেঞ্জ হয়েছে, তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে। একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে 2 দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো, এটা তো সময় লাগবে। একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না, তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে। মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে সময়টা মনে হয় সময়টা কম, এই জন্য আমাদের একটু বেশি সময় লাগতেছে। কিন্তু আপনারা আবার অনেক সময় অযোগ্য হয়ে যাচ্ছেন যে না এই তাড়াতাড়ি এই হচ্ছে না, কিন্তু উন্নতি তো হচ্ছে। বলবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে জানতে চেয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ওবায়দুল কাদের 3 মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছিল, আপনাদের কাছে জানতে চেয়েছে। আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি 3 মাস লুকিয়েছিলেন? উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারে ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারে ধরি নাই? বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়। আর আপনার থেকে তো অন্যের আর বেশি খবর রাখে না, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো হিসেবে ছাড় দিচ্ছি? বলেন। এখন অনেক ছিলেন এটা সরকার জানতো না, যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।